আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধানমন্ডি ৩২ নম্বর এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনা নতুন করে ফ্যাসিবাদ উস্কে দিচ্ছে, অভিযোগ বিক্ষুব্ধ ছাত্র জনতার। আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেবে আইন শৃঙ্খলা বাহিনী। দেশে চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগ। সহিংস ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এবং পলাতক শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকার দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে মামলা করে বিচার নিশ্চিত করার দাবি নাগরিক কমিটির। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ধানমন্ডি ৩২ নম্বর এখন ধ্বংসস্তূপ। শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ এখন ভাঙা হচ্ছে। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকবে না দেশে। ভারতে বসে গণহত্যাকারী শেখ হাসিনা নতুন করে ফ্যাসিবাদ উস্কে দেওয়ায় সারা দেশের মানুষ আবারও বিক্ষুব্ধ হয়ে উঠেছে বলে জানান তারা। মনির হোসেন তপু রিপোর্ট। বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের রোশানলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি ঘিরে এখন দিনরাত ভিড় করছে কৌতূহলী মানুষ। ইতিহাসের সাক্ষী হতে কেউ কেউ ঘুরে ঘুরে তুলছেন ছবি। খুশি হয়ে ভবনটির ইট পাথর রড নিয়ে যাচ্ছে অনেকেই। ইন্ডিয়া থেকে বসে এই ফ্যাসিস্ট সরকারের যে প্রধান শেখ হাসিনা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে আজকে এই পরিণতি হয়েছে। মানে একটা দেশে সরকার প্রধান হই সে যেভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছে, এটা আসলে সাধারণ মানুষের কাম্য ছিল না। আরো প্রায় ২০-৩০ বছর আগে ঢাকাতে দেখছি ওর বাপের যে বাড়ি ছিল, ওটা ছোট্ট একটা বাড়ি ছিল দেখছিলাম তখন। আর এখন এসে দেখতেছি ৪-৫টা বাড়ি, বিশাল বিশাল বাড়ি দখল করা ওর। এত বাড়ি সে কোথায় পেল? এখনো ঝুলন্ত অবস্থায় আছে ভবনের একাংশ। এই সুযোগে বিক্রির জন্য ইট ও রড খুলে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর মানুষ। সাধারণ মানুষের দাবি, বাংলার মাটিতে ফ্যাসিবাদের পুনর্বাসন করতে দেয়া হবে না। তাই স্বৈরাচারের কোনো চিহ্ন না রাখার পক্ষে তারা। আল্লাহ বলেছিল যে তুই কোথায় যাবি, কাকে মারবি, আমি তোকে মারবো। যেরকম ফিরাউনকে যেরকম মেরে বেলাইছিল আল্লাহ, সেই করে আল্লাহ সেইভাবে ওকে ধ্বংস করেছে। তো বাংলার জনগণ দেখিয়ে দিয়েছে বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান নেই। আমরা যারা এই দেশকে শাসন করব সবাই যেন জনবান্ধব হয়ে, দেশপ্রেমিক হয়ে, সত্যিকারের দেশপ্রেমিক হয়ে যেন আমরা এই দেশকে শাসন করার চেষ্টা করি। ভবিষ্যতে যেন কোনো সরকার যেন এই অনিয়ম না করে, সে জামাত ইসলাম হোক, সে চরমনাই হোক, সে বিএনপি হোক, যে কোনো দল, শিক্ষা নেওয়া প্রয়োজন এখান থেকে। তবে দুর্ঘটনা এড়াতে বিপজ্জনক এই ভবনে উঠতে এবং আশপাশের মানুষের ভিড় সামাল দিতে প্রশাসনের কোনো তৎপরতা নেই সেখানে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা এই ধ্বংসস্তূপ থেকে শিক্ষা নেবেন, এমনটাই বলছেন এখানে আসা সাধারণ মানুষ। দুর্নীতিকে না বলে জনগণের কল্যাণে কাজ করবেন জনপ্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা তাদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েও তার সন্ত্রাসীদের সক্রিয় করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি বলেন, দেশকে নিপীড়নের যুগ থেকে পুনরুদ্ধার হতে বাধাগ্রস্ত করছে শেখ হাসিনা। অবিলম্বে সম্পূর্ণ আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। কোন অজুহাতে শেখ হাসিনার পরিবার ও ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নেতাদের সম্পত্তির বিরুদ্ধে বা কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো হামলা করা যাবে না বলে নির্দেশ দেন তিনি। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, যারা আওয়ামী লীগ নেতাদের সম্পত্তির উপর হামলা চালিয়েছে এতে তাদের ক্ষোভ বোঝা যায়, কারণ তারা এবং তাদের আত্মীয় স্বজন শেখ হাসিনার শাসনামলে বছরের পর বছর নির্যাতনের শিকার হয়েছেন। তবে অবশ্যই আইন মেনে চলতে হবে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিশ্বকে দেখাতে হবে যে আমরা আইনের শাসনকে সম্মান করি, নিরাপত্তা ও স্থিতিশীলতার ভিত্তিকে দুর্বল করা যাবে না।
দেশে চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দিয়েছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা দিতে পারে। অন্তর্বর্তী সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের আইনের আওতায় আনতে যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলেই জনগণ আইন নিজের হাতে তুলে নিতে উৎসাহিত হচ্ছে। এদিকে দেশে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বুধ ও বৃহস্পতিবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি স্থাপনা ভাঙচুরের ঘটনায় দলের অবস্থান ও করণীয় নির্ধারণে বৈঠকে আলোচনা হয়। ভারতে পলাতক শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকার দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে মামলা করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে কমিটি ঢাকা মহানগর দক্ষিণের থানা সভায় এই কথা বলেন নেতারা। এ সময় তারা দলের অবস্থান তুলে ধরেন। সভায় যোগ দিয়ে কবি ফরহাদ মজহার বলেন, ৭২-এর সংবিধানের অধীনে সরকার গঠন করায় বিপ্লব ব্যাহত হয়েছে। সংবিধান বাতিল করতে হবে, যোগ্যতা অপসারণ করতে হবে। ৩ নম্বর, একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা দায়ের করে আন্তর্জাতিকভাবে এই খুনি হাসিনার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা জানি কিভাবে জনতার দাবিকে ধারণ করতে হয়, কিভাবে জনতার দাবিকে রাজপথে বাস্তবায়ন করতে হয়। আগামী রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামীর বাংলাদেশের ইশতেহার। দেশের কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ বিরোধী মতের উপর যেভাবে বছরের পর বছর অমানবিক নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে তার উপর ক্ষুব্ধ হয়ে মানুষ ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি এখন ঘৃণাস্তম্ভে পরিণত করেছে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও মতের মানুষের নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে গণ অভ্যুত্থানের এই নেতা বলেন, দেশ গঠনে প্রশাসনকেও সহযোগী ভূমিকা রাখতে হবে, তা না হলে তারাও অপ্রাসঙ্গিক হয়ে যাবে বলে জানান তিনি। তবে আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে পুঁজি করে কেউ যদি ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আমাদের নির্যাতক হিসাবে আওয়ামী লীগ সে এই পরবর্তী 5ই আগস্ট বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আর নির্যাতিত যারা রয়েছে এখানে প্রত্যেকটি ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা এই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতভেদ থাকলেও আমাদের পলিসি ডিসকাশনের মধ্য দিয়ে, রাজনৈতিক ইভেন্টের মধ্য দিয়ে আমরা সেগুলোকে সমাধান করব। আমরা ভারত বিরোধী আগ্রাসনের আমরা আর কোনোভাবে বাংলাদেশে একটা সেফ হাউস হইতে দিব না, এবং আওয়ামীফিকেশনের আর বাংলাদেশে কোনো ধরনের আর সুযোগ থাকবে না। এই যে আওয়ামী লীগের তীর্থস্থানকে মানুষ স্বপ্রণোদিতভাবে আপনাদের ভেঙে ঘুরিয়ে দিয়েছে। আপনি পেয়েছেন আওয়ামী লীগের কাউকে যে এটাকে আটকানোর জন্য? কাউকে পান নাই। শেখ হাসিনার উস্কানিতেই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জে ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জনসমাবেশে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সন্ত্রাসকে প্রশ্রয় দিলে দুনিয়া ও আখিরাতে করুণ পরিণতি ভোগ করতে হবে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজন করা হয় এই মহাসমাবেশের। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্য করে রাখা হয়েছিল। ৭২ ফুট লম্বা ব্যানার লাগিয়ে জামায়াতের আমির গোলাম আজমকে নারায়ণগঞ্জে প্রবেশ নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। তার বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন করেন জামায়াত নেতা। এই অধ্যাপক গোলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়। গর্ব অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতার জোরে ছড়ি ঘুরাতে নাই, মানুষকে খুন করতে নাই।
সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে নাই। বিগত আওয়ামী লীগ সরকার প্রশাসন, বিচার ব্যবস্থা সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলে জানান জামায়াতের আমির। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করে তিনি বলেন, ভারতে বসে উস্কানি দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করা হচ্ছে। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে। সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দেশের নারীরা ঘরে বাইরে সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদায় কাজ করতে পারবে বলে আশ্বস্ত করেন জামায়াতের শীর্ষ নেতা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। জেএমপি মিডিয়ার উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। টানা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা 5:45টার দিকে ডিবি কার্যালয় থেকে শাওন ও সাবাকে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর রাত 12:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধেও দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। বোতলে লেখা দামে ডিলারদের কাছ থেকে সয়াবিন তেল কিনতে হচ্ছে বিক্রেতাদের। শুধু তাই নয়, তেলের সঙ্গে নিতে হচ্ছে পোলাওয়ের চালের মতো পণ্য, তবুও মিলছে না প্রয়োজনীয় তেল। এমন অভিযোগ করে তারা বলছেন, এই অবস্থার পরিবর্তন না হলে ভোক্তাদের ভোগান্তি আরো বাড়বে। তবে সরবরাহকারী কোম্পানির উপর দোষ চাপিয়ে ডিলাররা বলছেন, নিরুপায় হয়ে তেলের সঙ্গে অন্য পণ্য দিচ্ছেন তারা। রিপোর্ট করছেন আবদিন সজীব। রোজা ঈদ সামনে, এখন আমার 3 সপ্তাহ পরে আজকে তীর কোম্পানি তেল দিছে 1 কার্টুন। কাউরান বাজারের ব্যবসায়ী গফরান বেশ কয়েক বছর ধরে তেলসহ মুদি পণ্য বেচা বিক্রি করেন, কিন্তু এখন তার দোকানে সয়াবিন তেল তেমন নেই। কারণ কি? ডিলাররা তেল দিচ্ছেন না নাকি অন্য কোনো সমস্যা? ফ্রেশ কোম্পানি তেল দেয় 5 লিটার 1 কার্টুন তেলের লগে 3 কেজি ফলাও তেল নিতে হইব। তাও গায়ের রেট যা তাই, গায়ের রেট 850, তাতে কিনে আনতে হইব 850। যে আমি এখন মাত্র তেল আনলাম, আমার এই যে 1 কার্টুন তেলের সাথে 2 কেজি ফলাও তেল দিছে। 2 কেজি ফলাও তেলের দাম রাখছে 260 টাকা, আর 1 কার্টুন তেলের দাম রাখছে 3400 টাকা। এবার হিসাব করেন আমি কেমনে বিক্রি করব। তার কথার সূত্র ধরেই কথা বলতে চাই ডিলারদের সঙ্গে। তাদের দাবি, বোতলের গায়ের দামে পণ্য বিক্রি করছেন না তারা। তবে সয়াবিন তেলের সঙ্গে পোলাও চাল দেওয়ার বিষয়টি স্বীকার করলেন এটিএন বাংলার কাছে। যে কোম্পানি এখন তেলের শর্ট, আপনি যখনই টাকা দিবেন তখনই মনে করেন হোমানে তেল, ডাল, চাউল এগুলো কাইটে দিয়ে দেয়, তাদের মতো করে কাইটে নেয়। এটা এর কোনো বলারও কোনো ভাষা নেই। বিক্রেতাকে আমি বলতেছি যে তারা যদি সবাই মিলে একটু সহযোগিতা করো, তাহলে তো আমার জন্য একটু উপকার হয় না, নাহলে তো আমি তো একদিন পর আমি তো বোর হয়ে যাবো। গায়ের না, গায়ের দাম কেন বেশি? যারা ক্রেতা কিনে ওরা তো অনেক কথাই বলে, এগুলা ফ্যাক্টরিগুলা যদি অ্যাভেলেবেল মাল দেয় সংকট থাকবে না। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিং নিয়ে প্রশ্ন তুলছেন ভোক্তারা। দাবি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারি সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ। কোনো কিছু নিয়ন্ত্রণ নাই, বাড়বে 1 টাকা, কমবে নাই কোনো কিছুই, কমলে 8 আনা হুক করে বাড়ে, আর কমার নাম নাই। মনিটরিং করতে হবে বাজারটা, মানে সবার যেন ক্রয়ের ইয়েতে থাকে, সাধ্যমতো ক্রয় করতে পারে, মানুষরা তো চলতে পারবে না। কমছে না চালের দামও। এখনো মোটা চালের কেজি 58 থেকে 60 টাকা পর্যন্ত, সাধারণত যেটা মিলতো সর্বোচ্চ 50 টাকায়। চিকন চালের দামও বেশি। কনজুমার কতগুলো কোম্পানি আছে, এরা ধান চাল ইয়া করে ফেলছে, মজুত করে ফেলছে, পরে এখন আস্তে আস্তে ছাড়তেছে আর টাকা নিতে আসে। চড়া মুরগির দামও, তবে জনমনে কিছুটা স্বস্তি দিচ্ছে ডিম ও সবজির বাজার। আবদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। মেলা শুরুর পর প্রথম ছুটির দিনে প্রাণ ফিরে পেয়েছে অমর 21-এর বইমেলা। বেচা বিক্রি বাড়ায় খুশি প্রকাশকরা। তবে এখনো পাঠ্য বই ছাপার কাজ শেষ না হওয়ায় মেলার জন্য বই ছাপাতে প্রেস ও বাধাইখানার শিডিউল পেতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তারা। সপ্তম দিনে নতুন বই এসেছে 184টি। এই নিয়ে নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো 454-তে। মিজান শাহজাহানের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে বইমেলায় আসেন অনেকে। স্টলে স্টলে ঘুরে সংগ্রহ করছেন পছন্দের বই।
পাঠকরা বলেন তাদের পছন্দের শীর্ষে কথা সাহিত্য। মৃত্যুর পরও উপন্যাস রচনায় মুন্সিয়ানার জন্য এসব পাঠকের প্রথম পছন্দ নন্দিত নরকের স্রষ্টা হুমায়ুন আহমেদ। মনে হয় আমি ডুবে যাই বইয়ের মধ্যে, এই জন্য আমি বেসিক্যালি হুমায়ুন আহমেদের পড়া পছন্দ করি। আমি ক্লাস 8-এ পড়ি, আমার আছে জল থেকে স্টার্ট ওনার বই পড়া। যতটুকু সময় পাই আমি কথা সাহিত্যটা বেশি পছন্দ করি, কারণ এটা যখন পড়ি তখন এটা ভিজুয়ালাইজেশন করে। লেখকরা ব্যস্ত নিজের বই অটোগ্রাফ দেয়া আর ভক্তদের সাথে সেলফি তোলার আবদার রক্ষায়। তারা বলেন পাঠকের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে ছাপা বইয়ের কদর এখনো ফুরিয়ে যায়নি। যারা বইমেলায় আসছেন তারা অবশ্যই পাঠক, তারা অবশ্যই এই বিষয়টিকে এনজয় করেন, তারা এখানে এসে আনন্দ পান জন্যই আসেন। 14 ফেব্রুয়ারি বসন্ত বরণ ও ভালোবাসা দিবস এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও শুক্রবার হওয়ায় ওই দুই দিন রেকর্ড সংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বইমেলায়, এমনটি আশা করছেন প্রকাশকরা। সপ্তম দিনে এসে বইমেলা ফিরে পেয়েছে তার চিরচেনা রূপ। অসংখ্য পাঠক আর লেখকের পদচারণায় বইমেলা প্রাঙ্গণ একটি অন্যরকম পরিবেশ বিরাজ করছে। লেখক পাঠকরা বলছেন সামনে দিন যত গড়াবে ততই ভিড় আরও বাড়তে থাকবে। প্রকাশকরা জানান শাহবাগ ও আশপাশে আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়ছে মেলায়। সংকট আছে ছাপাখানায়ও। বোর্ড বইগুলো এখনো পায় নাই সব স্কুল কলেজে, সেটার চাপ পড়ছে সব বাধাইখানায় প্রেসে, এবং সেটার চাপের কারণে আমরা একটা চাপে পড়ে গেছি, যথাসময়ে আমরা বই আনতে পারতেছি না। এদিকে শুক্রবার অমর 21শে বইমেলার প্রথম ছুটির দিনে সকালটা ছিল শিশুদের দখলে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশু প্রহরের পুরো সময়টা ছিল কচি কাচাদের পদচারণায় মুখরিত। তবে এবছর বইমেলায় সিসিমপুর না থাকায় হতাশ হতে হয়েছে শিশুদের। গল্পের বই আর অ্যাস্ট্রোনটের বই আমি কিনবো। সায়েন্স ফিকশন বই পছন্দ, এছাড়াও আমার পছন্দ কিশোর গোয়েন্দা, গণিতের মজার খেলা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুফিন। ময়মনসিংহের ভালুকায় গোয়ারি ভাওয়ালিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ময়মনসিংহ কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র ভোটাধিকার নিতে যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে সেই বিষয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। বেরুনিয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক শাহনেওয়াজ মল্লিক সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বাশার আকান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির কৃষক দল প্রচার সম্পাদক শামসুর রহমান শামস, ময়মনসিংহ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল আকান্ত লিটন সহ আরো অনেকে। আহ্বান জানাবো, আপনারা প্রস্তুত থাকবেন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যেই ছিনিমিনি খেলবে আমরা রাজপথে সেই ছিনিমিনি বন্ধ করে আমাদের। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসে বসার পর কোন দেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত এটাই প্রথম নিলেন তিনি। এ বিষয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ নিষেধাজ্ঞার এই ঘোষণা দেন। দেশটির অর্থ বিভাগ জানিয়েছে এই নিষেধাজ্ঞার লক্ষ্য তেহরানের তেল নেটওয়ার্ক। জো বাইডেনের সময় মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা কোম্পানিগুলোর সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠান, জাহাজ ও ব্যক্তিবিশেষ নতুন এই শাস্তিমূলক ব্যবস্থার আওতায় পড়বে। তবে এই ধরনের নিষেধাজ্ঞার বিপক্ষে সবসময় সরব ইরান। এবারে পলিটিক্স খেলার খবর। ভ্যালেন্সিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করে কোপা দেলোরের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে 3 মিনিটে কাতালানদের এগিয়ে নেন ফেরান তোরেস। হান্সি ফ্লিকের দলের আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়ে ভ্যালেন্সিয়া রক্ষণ। 17 মিনিটে ব্যবধান বাড়ান তোরেস। 5 মিনিটের ব্যবধানে অতিথিরা 3-0 গোলে এগিয়ে যায় ফার্মিন লোপেজের গোলে। প্রতিপক্ষের জালে 30 মিনিটে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ফেরান তোরেস। বার্সেলোনার শেষ গোলটি লামিন ইয়ামালের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
চিটাগাং কিংসকে 3 উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল এ চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ম্যাচ সেরা তামিম, টুর্নামেন্ট সেরা মিরাজ। ধানমন্ডি 32 নম্বর এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনা নতুন করে ফ্যাসিবাদ উস্কে দিচ্ছে, অভিযোগ বিক্ষুব্ধ ছাত্র জনতার। আওয়ামী লীগের কারো সম্পত্তিতে হামলা না করার আহ্বান প্রধান উপদেষ্টার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেবে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগ। সহিংস ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এবং পলাতক শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকার দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে মামলা করে বিচার নিশ্চিত করার দাবি নাগরিক কমিটির। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।